কোনো ভালো জিনিস পাওয়ার জন্য অনেক ধৈর্য আর তপস্যার প্রয়োজন। সেটা কিন্তু আমরা সংসার থেকেও পেতে পারি। যদি সংসারকে ঠিকঠাক করে ভালোবাসতে পারি তাহলে কিন্তু ধৈর্য আর তপস্যার ফলে সংসার থেকে আমরা অনেক অনেক ভালো জিনিস পেতে পারি। যেমন সন্তানের মুখের হাসি, যেমন পরিবারের অনেক আনন্দ, অনেকটা সুখ, যেগুলো কিন্তু টাকা পয়সার বিনিময়ে কিনতে পাওয়া যায় না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে নমস্কার এবং সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে, শুনছি আরও নাকি বেশি ঠান্ডা পড়বে। তবে এই ঠান্ডাতে এতটাই কুপোকাত হয়ে গেছি, এর থেকে বেশি ঠান্ডা পড়লে হয়তো বিছানার থেকে ওঠা যাবে না। সত্যি বন্ধুরা, ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, তো প্রচণ্ড ঠান্ডা। আর জানি না, হয়তো চারিদিকে মাঠ বলে হয়তো এত হাওয়া, মানে ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে, হাওয়াতে আরও ঠান্ডা লাগছে। তো তোমাদের ওখানে কোথায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। যাই হোক, ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, হয়তো একটুখানি লেট করে উঠি ঠান্ডাতে, তবে কিন্তু আমাদের ঠিকঠাক টাইম মতো উঠে সকাল থেকে ওই কাজকর্মগুলো কিন্তু নিজে এক হাতেই করতে হবে। তবে আমাদের মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনটা কিন্তু সম্পূর্ণই আলাদা। খুব ঠান্ডা পড়লে বিয়ের আগে আমরা কি করতাম, লেপের তলা বা কাছার তলায় বসে কিন্তু মাকে বলতাম, মা খাবারটা বিছানাতেই দিয়ে যাও। তবে এখন কিন্তু আর সেই দিনগুলো নেই। এখন ওই সকালে ঘুম থেকে উঠেই ওই জলের কাজ, সারাদিন জল আর জল। আমরা যেই কাজটাই করতে যাই না কেন, জল কিন্তু আমাদের ঘাটতেই হবে। এখন আর কাউকে বলতে পারি না যে মা আমাকে এটা দিয়ে যাও, ওটা দিয়ে যাও। এটা যা হয় সেটা কিন্তু মেয়েদের জীবনে ওই বিয়ের আগে পর্যন্তই। শ্বশুরবাড়ির চৌখাটে পা দেওয়া মানেই কিন্তু তোমার জীবনের সমস্ত সুখ, ঐশ্বর্য, সৌন্দর্য সব কিন্তু ওই চৌকাঠেই ফেলে আসা। হ্যাঁ, তবে এটা বলবো না যে শ্বশুরবাড়ি মানে অসুখী নয়। ওই যে জীবনের একটা অন্যরকম অন্যরকম একটা জীবন, সেটা কিন্তু আর থাকে না আমাদের। অবশ্যই সংসারে আমরা কাজ করি, কর্ম করি, যেটাই করি না কেন, এর মধ্যেই কিন্তু আমরা সুখটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি। বেশ কিছুদিন হলো সকালবেলা এত কুয়াশা পড়ছে, আর সব থেকে বড় বাজে ব্যাপার হলো একদম রোদের দেখা নেই। ঠান্ডা পড়লে তবুও মানা যায় যদি রোদ ওঠে, আর এমনই হচ্ছে বেশ কয়েকদিন ধরে। ঠান্ডা খুব পড়ছে কিন্তু রোদের মুখ আমরা দেখতে পাচ্ছি না, আর চারিদিকে কনকনে একটা কেমন হাওয়া। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বাইরের যে বাসি কাজকর্মগুলো সেগুলো কিন্তু এক এক করে কমপ্লিট করে নিয়েছি। উঠোনটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে তুলসী মন্দিরটাকে জল দিয়ে তারপর কিন্তু দুয়ার ধারেও জল দিয়েছি। বাসি কাজ কথাটা অনেক ছোট হলেও সংসারের প্রত্যেকটি লক্ষ্মীশ্রী বলো, প্রতিটি পজিটিভ এনার্জি বলো, পজিটিভ ভাইবস বলো, প্রত্যেকটা জিনিসই কিন্তু লুকিয়ে থাকে এই বাসি কাজের মধ্যে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা সংসারের যত কাজই করি না কেন, বাসি কাজটাই কিন্তু একটা প্রধান ভূমিকা পালন করে থাকে আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় করার জন্য। আর সেই লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমরা প্রত্যেকটি গৃহবধূ কিন্তু সব সময় সচেতন থাকি। আমরা প্রত্যেকটি গৃহবধূই সবসময় চাই যেন আমাদের সংসারটা লক্ষ্মীময় বা লক্ষ্মীতায় পরিপূর্ণ হয়ে থাকুক। তো এই কারণে কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, আমাদের কিন্তু ঠিকঠাক টাইমে ঘুম থেকে উঠে ওই বাসি কাজকর্ম করতে হবে। জল যদিও ঘাটতে হয় একটু ঠান্ডার মধ্যে, তবু আমরা সম্পূর্ণটাই মানিয়ে নিই এবং ধৈর্য ধরে সংসারটা করে যাই। তার কারণ কি, আমাদের এই ধৈর্যর মধ্যে আর এই সংসারে কষ্টের মধ্যেই কিন্তু আমাদের জীবনে যে যতটুকু আনন্দ, যতটুকু সফলতা, এই থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি। জীবন মানে কোনো কিছুকে দেখে ভয় পেয়ে থেমে যাওয়া নয়। জীবন মানে হচ্ছে ধৈর্য ধরো, আরও লড়াই করো, করে তারপরে এগিয়ে যাও। তো সেই লড়াইয়ে কিন্তু আমরা প্রত্যেকটা গৃহবধূই একদম সামিল হয়ে যাই। আমরা যাই করি না কেন, নিজের সংসারটাকে কিন্তু কখনোই ভাঙনের হাতে ঠেলে দিই না। গল্পে গল্পে বাইরের কাজকর্ম করে ডাইনিংটাকে পরিষ্কার করে নিলাম। এখন দেখো 2 কাপ চা করে নিয়েছি, শাশুড়ি মায়ের 1 কাপ আর হাজব্যান্ডের জন্য 1 কাপ। তো আজকে যখন মর্নিং ওয়াকে গেছিলাম, আসার পথে বেকারি যে বিস্কুটগুলো, একটা দাদাভাই সাইকেল করে কিন্তু আমাদের পুরো পাড়ায় বিস্কুট, রুটি এগুলো বিক্রি করে। তো হেঁটে আসার সময় দেখছি দাদাভাই সাইকেল নিয়ে আসছে, তো ওনার থেকে 2 প্যাকেট বেকারির বিস্কুট নেওয়া হলো। একটা নিজের ঘরের জন্য রাখা হলো, একটা শাশুড়ি মাকে আলাদা দিয়ে দেওয়া হলো।
আর ওনার বিস্কুটগুলো আমি ওনাকে আলাদাই দিয়ে দিই, তার কারণ উনি বয়স্ক মানুষ, যখন ইচ্ছে তখন কিন্তু নিয়ে খেতে পারে। আর আমাদের ঘরে থাকলে আমাদের মতো করে আমরা খাই, হয়তো আমার কাজের সময় অনুসারে ওনাকে খেতে দিই, তবে ওনার কাছে যদি থাকে উনি কিন্তু ওনার ইচ্ছে মতো খাবারটা খেতে পারে। আর চা বিস্কুটটা দিয়ে এদিকে দেখো একটু জিরে, মেথি, জোয়ান দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম সেটা একটু ফুটিয়ে এখন দেখো সেঁকে নিলাম। আর সেই সঙ্গে অন্বেষার জন্য জল আর বিস্কুট। আসলে এই রাত্রেবেলা সোপ করে রাখার কথাটা একদম মনে থাকে না। এমনকি এই যে এখন আমি ভয়েস দিতে বসেছি, কাঁচা ছোলাটা যে ভিজিয়ে রাখবো সেটার কথাও মনে থাকে না। এই যে আজকেই দেখো না, এই যে ভয়েস দিচ্ছি এখন মনে পড়লো যে ছোলাটা ভিজিয়ে রাখিনি। আমার এইরকমই হয়, এইরকম করতে করতে কিন্তু কোনো জিনিসগুলোই ঠিকঠাক করে আমার খাওয়া হয় না। তো যাই হোক, আমি একটু জিরা জল নিয়ে নিলাম আর অন্বেষার জন্য জল বিস্কুট। দুজনে একটুখানি বসে একটুখানি টাইম স্পেন্ড করছিলাম, তার কারণ অন্বেষাকে তো একদমই হাতের নাগালে পাওয়া যায় না। সারাদিন পড়া ছোটাছুটি এটা নিয়েই চলে। আজকে যেহেতু সকালে একটুখানি টাইম বাড়ি আছে, তো চিন্তা করলাম যে আমার টাইমটুকু এদিক সেদিক না দিয়ে ওর সাথে স্পেন্ড করি। এই কারণে দুজনে মিলে একসাথে বসে ও জল বিস্কুট খেলো আর আমি কিন্তু ওই জিরা জল খেলাম। তারপর ও চলে গেল পড়াতে আর আমি কিন্তু সংসারের কাজে হাত লাগিয়ে নিলাম। হয়তো টাকা দিয়ে অনেক দামি দামি শাড়ি, গয়না, অনেক জিনিসপত্র কেনা যায়, কিন্তু এই যে সন্তানের সুখ, সন্তানের মুখের হাসি, এগুলো কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেও কিনতে পাওয়া যায় না। এটা একমাত্র কিন্তু সংসার থেকে আসে, তার পরিবার থেকেই আসে। পরিবারের মানুষজন যত ভালো হবে তার সংসারটা কিন্তু তত সুখে বা খুশিতে ভরে উঠবে। এই যে আমরা জীবনে এত স্ট্রাগল করি, এত পরিশ্রম করি, এগুলো কার জন্য? এগুলো কিন্তু একমাত্র পরিবারের জন্য বা সন্তানদের জন্য। আর আসলে আমাদের সংসারটাই কিন্তু সন্তানদের ঘিরে, সন্তানদের মুখের হাসির জন্যই কিন্তু আমরা দিনরাত পরিশ্রম করি বাবা মারা। তারপরে সেই পরিশ্রমের টাকা দিয়েই কিন্তু চেষ্টা করি সন্তানদের ছোটোখাটো বায়না মেটাতে। আসলে আমাদের ইনকাম যেমন, আমরা কিন্তু ঠিক তেমনভাবেই চলার চেষ্টা করি। আজকে আমার ইনকাম যদি 2 টাকা হয়, আমি কিন্তু সেখানে 5 টাকার খরচ করার কোনো উপায়ই থাকবে না। তো আমাকে তখন চেষ্টা করতে হবে 2 টাকার মধ্যে কিভাবে খুশি থাকা যায় এবং সেই 2 টাকার থেকেই কিভাবে কিছুটা সেভিংস করা যায়। আসলে জীবনে বেঁচে থাকতে গেলে অর্থের কিন্তু খুব প্রয়োজন। রাস্তায় তুমি বেরোলেই, এক পা হাঁটলেই কিন্তু অর্থের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা সংসারে যতটাই খরচ করি না কেন, একটু একটু করে কিন্তু তিল তিল করে সেখান থেকেও সেভিংস করে রাখতে হবে। তার কারণ আমাদের সংসারটা পুরোটাই চলে কিন্তু সেভিংসের ওপর। আজকে কাজ করছি, আজকে খাচ্ছি, কালকে না খেয়ে থাকবো, এটা কিন্তু ঠিক নয়। আর এই করে কিন্তু সংসারে হানি ঘটে, ভালো কিন্তু কিছুতেই হয় না। এদিকে দেখো ভাতটা বসিয়ে নিয়েছিলাম আর একটু গরম জল করে নিয়েছিলাম। গামছাগুলো বেশ নোংরা হয়েছে, কারণ হচ্ছে অনেক দিন ধরে যাবৎ বাড়িতে মিস্ত্রি কাজ চলছিল, তোমরা জানোই। এই কারণে কিন্তু আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, আর আজকে ভিডিও দিচ্ছি অনেক দিন পরে আবার। তো গামছাগুলোকে একটু গরম জলে ভিজিয়ে দিলে কি হয়, গামছাগুলো বেশ ভালো পরিষ্কার হয়। কারণ এখন যেহেতু শীতকাল, আমরা প্রত্যেকে বডি অয়েল ব্যবহার করি, বা অনেকে বাড়িতে আছে যারা সর্ষের তেল ব্যবহার করে স্বাচ্ছন্দ্য। তো যাই হোক, গামছা দিয়েই তো অবশেষে হাত পা মুখটুক মুছতে হয়। তো এই কারণে গামছাগুলো বেশ ভালো আর কি তেল চিটে নোংরা টাইপের হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি কিন্তু একটু গরম জল করে সার্ফের জলে গামছা আর বালিশের কভার, নাইটি এগুলো ভিজিয়ে রেখে দিলাম। পরে কিন্তু স্নান করার সময় কেচে স্নান করে উঠে পড়বো। এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছিলো। ভাতটা নামিয়ে একদিকে শাক বসিয়ে দিয়েছিলাম, আরেকদিকে গোল গোল চাকচাক করে আলু ভাজতে দিয়েছিলাম। তো অন্বেষা বলল মাও পড়াতে যাবে, তো বললো পড়াতে যাওয়ার আগে আমাকে বলে গেছিলো মা আজকে গোল গোল করে চাকচাক করে আলু ভাজবে, আমি ওটা দিয়ে এসে কিন্তু গরম ভাত খাবো। তো পড়িয়ে টড়িয়ে চলে এসছে। আজকে যেহেতু যাকে পড়ায় তারা হচ্ছে একটা জায়গায় বেড়াতে যাবে, তো এই কারণে আজকে কিন্তু অল্প একটু পড়িয়ে চলে এসছে। তো আসার সঙ্গে সঙ্গে আমার তো ভাতটাও হয়ে গেছে, গোল গোল করে আলু ভাজা করে দিলাম। আর এদিকে রুই মাছ এনেছিল, সেটারই আলু বেগুন দিয়ে ঝোল হবে। তো এখান থেকে 1 পিস মাছ ভাজা ওকে তুলে দিয়েছিলাম, ও কিন্তু আলু ভাজা, মাছ ভাজা আর ওই শাকটা নামিয়েছিলাম, তারপরে একটু শাক দিয়েছিলাম আর সেই সঙ্গে কিন্তু 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। আর ওটা দিয়ে কিন্তু ও সকালের যে ভাতটা সেটা খেয়ে নিয়েছিল। আর এখন মাছটাকে ভালো করে ভেজে আমি কিন্তু ঝোল রান্না করব। আর এদিকে দেখো আমার শাকটাও কিন্তু প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আসলে রুই মাছের সাথে একটুখানি মাছের তেল দিয়েছিল, সেটাও শাকে দিয়ে দিয়েছিলাম।
তো মাঝে মাঝে এরকম শাক আনলে আর মাছের তেল থাকলে কিন্তু আমি এভাবেই রান্না করি। আর হচ্ছে বেগুনটা আজকে আর শাকে ভেজে দেওয়ার টাইম পাইনি, কারণ একটু হুটোপাটার মধ্যেই ছিলাম, তো এই কারণে বেগুনটা এমনি দিয়ে দিয়েছিলাম। অন্যদিন যেমন আমি তেলে আলাদা করে ভেজে রেখে বেগুন তারপরে শাকটা রান্না করি, আজকে ওভাবে না, একবারেই দিয়ে দিয়েছিলাম। আজ যেহেতু মাছের তেল দিয়েছিলাম, অন্যরকম একটা গন্ধ হয়েছিল, আর শাকটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। ওদিকে মাছ ভাজাও হয়ে গেছে, আমার শাকটাও হয়ে গেছে। এদিকে দেখো আলু আর বেগুন দিয়ে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে আর জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করেছিলাম। আর রুই মাছের ঝোলটা বিশেষ করে অন্যের শাক তেমন খেতে ভালোবাসে না, কেন জানি না। আগে কিন্তু ভীষণ ভালোবাসতো রুই মাছ কাতলা মাছ খেতে, কিন্তু এখন রুই মাছের ঝোলটা একদমই খেতে চায় না। আর যেহেতু আজকে একটু আলু বেগুন দিয়ে করেছি, আলু বেগুন দিয়ে করলেও কি করে, মাছটা খায় না, তবে ঝোলটা কিন্তু খায়। এদিকে রান্নার ফাঁকে আমি একটা আপেল কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও ফুটে গেছে, এখন নামিয়ে নিলেই কিন্তু রেডি। মাছের ঝোলটা দেখতেও যেমন ভালো হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। মাছের ঝোলটা ফুটে আসার পর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। আসলে শীতকালে যে কোনো সবজি বা তরকারি বলো, মাছের ঝোল বলো, ধনেপাতা ছাড়া কিন্তু একদমই ভাবা যায় না। আর অনেকে হয়তো পছন্দ করে না ধনেপাতাটা, তবে আমার ধনেপাতার গন্ধটা ভীষণ ভালো লাগে। আর আমার যা মনে হয় ধনেপাতা আর কি শীতকালে কোনো একটা তরকারিতে যদি আমি ব্যবহার করি, সেখানে তো যদি একটু মশলাটা কমও হয়, তাও কিন্তু এতটাও খারাপ লাগে না। আমার কাছে তো বেশ ভালোই লাগে, তবে জানি না অনেকে অনেক কিছু পছন্দ করে না, মানে আমার যেটা সেটা আর কি ভালো লাগে। রান্নাবান্না হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। আর আজকে ভাবছিলাম রাত্রিবেলা একটুখানি সরা পিঠা করব, কারণ অনেকটা দুধ জমে গেছে। সেই দুধের ক্ষীর বানিয়ে দুধে ভিজানো যে পিঠা যেটাকে বলা হয়, ওটাই বানাবো। তো আজকে এটা আর কি ইচ্ছে আছে। আর যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, অনেক সব বেশ কয়েকদিন ধরে বায়না করছে মা পিঠে খাবো পিঠে খাবো, তো এই কারণে পিঠেটা বানানো। আসলে আমাদের এই সংসারটা কাদের জন্য? সন্তানদের জন্যই তো। আর দেখবে বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম, আর ছেলে মেয়ে হয়ে গেলে বা তারা বড় হয়ে গেলে কিন্তু আমাদের সংসারটা পুরোটাই আলাদা হয়ে যায়। মানে আমাদের পৃথিবী বলতে কিন্তু আমাদের পরিবার আর সংসার, এগুলোই কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি না, এগুলোই কিন্তু সবার থেকে এগিয়ে থাকে। তখন বাইরের আনন্দ মস্তি নাচ গান এগুলো কিন্তু আমাদের আর অতটাও ভালো লাগে না। আস্তে আস্তে যেন মানে সংসারটাই আমাদের গোটা পৃথিবী হয়ে ওঠে। আর একটু ধৈর্য ধরে সংসার করলে, ভালোবেসে যদি সংসার করা যায়, তাহলে কিন্তু এই সংসারের মতো পবিত্র জায়গা গোটা পৃথিবী তো আর কোথাও থাকে না। সংসারের মুখে হাসি ফোটাতে বা বাচ্চাদের মুখে হাসি ফোটাতে আমরা দিন রাত কিন্তু অক্লান্ত পরিশ্রম করি। আর সবসময় মাথায় আমাদের এটাই ঘুরতে থাকে যে আজকে বাচ্চাদের জন্য কি করব, আজকে বাচ্চারা কি খেলে ভালো লাগবে, আজকে বাচ্চাদের কি রান্না করে দিলে মানে পেট ভরে একটু ভাত খেতে পারবে, এরকম কিন্তু আমরা সবসময় ভেবে থাকি। তাই আমার কাছে যেটা মনে হয়, ধৈর্য ধরে থাকলে আর ভালোবাসলে কিন্তু অনেক ভালো জিনিস এই সংসার থেকেই পাওয়া যায়। তো যাই হোক, দেখো দেখতে দেখতে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। আসলে অনেক দিন হলো সংসারটাকে সংসারের মতো করে ঠিক করতেই পারিনি। তার কারণ ওই যে ঘর ভাঙা পড়েছিল, ঘর ধরেছিল। আর তোমরা বুঝতেই পারছো, একটা ঘরের ভেতর দিয়ে যদি সমস্ত কাজকর্মগুলো হয়, তাহলে সেই ঘরটার পরিস্থিতি কী হতে পারে। যেহেতু আমাদের বড় উঠোন নেই বা বাইরে দিয়ে যাওয়ারও জায়গা নেই যে মিস্ত্রি দাদাভাইরা কাজ করবে, তো এই কারণে বাধ্য হয়ে ঘরের ভেতরটাই পুরো ছেড়ে দিতে হয়েছিল। আর আমার কাছে কথা হচ্ছে, যে বা যারা কাজ করবে তাকে তার মতো করে কাজ করতে দেওয়া উচিত, তাহলে দেখবে সেই কাজটাও অনেকটা ভালো হয়। যেহেতু আমাদের জায়গা খুবই সমস্যা আর খুবই ছোট, তো সেহেতু কিন্তু আমাদের ঘরের ভিতর দিয়ে কাজটা হয়েছিল। আর সংসার বলতে ঠাকুর গুছিয়ে রাখা হয়েছিল, উঠোনে কোনো জায়গাই ছিল না, মানে একদম বিতিকিচ্ছা পরিস্থিতি ছিল। তো সেই সব কিছুকে কাটিয়ে আজকে উঠতে পেরেছি। আর সংসারের কাজগুলো তুমি দেখবে, সংসারের কাজগুলো যদি সংসারের মতো না করা হয়, তাহলে কিন্তু একদমই মন টেকে না। সকালে উঠোন ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, ঠিকমতো রান্না করা, ঘর মোছা, বিছানা তোলা, এগুলো যদি ঠিকঠাক করে না করা যায়, তাহলে দেখবে একদমই ভালো লাগে না। তবে আমার সাথে সেটাই হয়েছিল। বেশ অনেকটা দিন, অনেকটা মাস আমি কিন্তু আমার সংসারটা থাকা সত্ত্বেও সংসারের কাজগুলোকে ঠিকঠাক মতো করতে পারিনি। তো অনেক দিন পরে সংসারের কাজগুলোকে মোটামুটি গুছিয়ে করতে পেরে অনেকটাই স্যাটিসফ্যাকশান, মানে নিজের প্রতি আলাদা একটা তৃপ্তি অনুভূতি হচ্ছে। এখনও ওপরে কাজগুলো বাকি আছে, ওপরের কাজ চলছে, সেটা হলে
তারপর তোমাদের আবার দেখাবো, উপরের ঘরগুলো তোমাদের দেখাবো। তো অপেক্ষায় আছি কবে আর কি মোটামুটি একটা আয়ত্তের মধ্যে আসবে, যে ঘরগুলোকে আমি ইউজ করতে পারবো এবং ঠিকঠাক করে আরও সুন্দর করে সংসারটাকে করতে পারবো। তারপরে দেখো সমস্ত কাজকর্ম করে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বাবু গেছিলো কয়েকদিন ধরে মামা বাড়িতে, ও সন্ধ্যাবেলাতেই বাড়ি ফিরেছে, এখনও সন্ধ্যাবেলা। তখন আমি খাওয়া দাওয়া করে আমরা আবার কালকে বাচ্চাদের নিয়ে পিকনিক করবো, অবশ্যই ব্লগ আসবে, তো সেটারই একটু আলোচনা করছিলাম করে। তারপরে এই যে তার মধ্যে বাবু চলে এসেছিলো, আর অন্বেষা একটু মাছ ছিল ভাত ছিল, সেটাই ওরা দুই ভাই বোন মিলে একসাথে খেয়ে নিয়েছিল। আর ওই যে তোমাদের দুপুরবেলা বললাম যে একটু সরা পিঠা করবো, অন্বেষা খুব খেতে চাইছে বেশ কয়েকদিন ধরে, শুধু বলছে মা শীত পড়ে গেল এখনও পিঠা বানাচ্ছ না। তো এই কারণে ভাবলাম যে আজকেও একটু শীতটা বেশিও আছে, আর দেখবে বেশি শীত পড়লে পিঠে মিঠে খেতে একটু বেশিই ভালো লাগে। তারপর একটুখানি 1 কিলো মতো চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম, আর দুধটাকে জাল দিয়ে ভালো করে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে চালের গোলাটাকে গুলে সরা পিঠা করবো। আসলে এই চালের গুঁড়িটা যদি একটুখানি আরও আগে করে দেওয়া যায় তাহলে দেখবে সেই পিঠাগুলো ভালো হয়, আর চালটাও না অনেকটাই ফোলে। তো যাই হোক, কী আর করবো, আজকে যেহেতু হট নট, এখনই চালের গুঁড়ি নিয়ে আসলাম আর এখনই কিন্তু ভাজবো। আর এই প্রথম কিন্তু আমি ফার্স্ট টাইম আর কি এই সরা পিঠে গ্যাসে করছি, তবে অভিজ্ঞতাটা কিন্তু বেশ ভালো ছিল, তার কারণ পিঠেগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। পিঠেগুলো ওপরেও যেমন সাদা আর কি ফর্সা, পেছনটাও কিন্তু একদম সাদা হয়েছিল, আর পিঠেগুলো এত ভালো হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আর এদিকে দেখো আমি দুধের সেই যে রসটা ওটা বসিয়ে দিয়েছি, মানে একটা করে সরা পিঠে ভাজবো আর রসে কিন্তু চোবাবো। তো যাই হোক চলো, পিঠে ভাজতে ভাজতে